Good evening, students. Welcome to Right Smart Academy. Right Smart Academy-তে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি তোমাদের জীবনবিজ্ঞান শিক্ষক ইমরান সর্দার। আচ্ছা স্টুডেন্টস, আমরা অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায় যে চ্যাপ্টারটা মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন, এই অধ্যায়টা নিয়ে আমরা পড়ছিলাম। লাস্ট ক্লাস বা একদম শেষের ক্লাস ধরে আমরা এই অধ্যায় থেকে 11টা ক্লাস আমরা কিন্তু ইতিমধ্যেই কমপ্লিট করেছি। আজকে এই মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন চ্যাপ্টারের 12তম ক্লাস বা 12th ক্লাস। আচ্ছা, ক্লাস শুরু করার আগে তোমাদের থেকে জেনে নি সবাই কেমন আছো। আশা করি তোমরা সবাই প্রত্যেকে খুব ভালো আছো। আচ্ছা বলো তো, সে ঠান্ডা কেমন উপভোগ করছো তোমরা সবাই? পড়া তো আমরা শুরু করবই, তার আগে একটুখানি জেনে নি তোমরা সবাই কেমন আছো। এবং আমাদের অলরেডি ঠান্ডা পড়ে গেছে বা শীতকাল চলে এসেছে। শীতকালে সবাই মজা করছো তো? বাহ, ভেরি গুড। আচ্ছা, এবার আমরা একটু পড়া সম্পর্কে জানি। আমরা লাস্ট 11টা ক্লাসে যতটা পড়িয়েছি বা তোমাদেরকে যতটা পড়িয়েছি তার মধ্যে কোথাও যদি তোমাদের বোঝার কোনো খামতি থেকে যায় বা এমন হয়তো পার্ট থেকে যায় যেটা আমি হয়তো ভালোভাবে বা আরো একটু বললে হতো, বা আমি কোথাও মিস করে গেছি, এমনটাও হতে পারে কি, তাই তো? ভুল তো মানুষ মাত্রেই হয়। হয়তো আমি কোনো টপিক মিস করে গেছি বা তোমরা কোথাও বুঝতে পারোনি, এমনটাও হতে পারে। যদি সেরকম কোনো অংশ থাকে বা সেরকম কোনো টপিক থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানাবে যে স্যার এই জায়গায় আপনি বলতে ভুলে গেছেন বা বলেননি, বা এই জায়গাটা আপনি মিস করে গেছেন, বা যে আমরা এই জায়গাটা বুঝতে পারিনি, আর একবার বলে দিন। এতগুলো সম্ভাবনা তৈরি হতে পারে। তো যে যে জায়গায় তোমাদের বোঝার অসুবিধা আছে বা তোমরা আবার বুঝতে চাও, আমাকে অবশ্যই জেনে নাও। আর নতুন ক্লাস শুরু করার আগে সেগুলো সমাধান করাটা কিন্তু অনেকটাই জরুরি, কারণ সেই একটা ছোট্ট না জানা কিন্তু ভবিষ্যতে আরো বড় সমস্যা তৈরি করতে পারে। তো তাই প্রত্যেকটা ক্লাস, নতুন ক্লাস শুরু করার আগে আমি এই জিনিসটা করিয়ে নিই যে তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা কিন্তু সমাধান করা আমার কর্তব্য বলে আমি মনে করি। তাহলে আচ্ছা, তার আগে বলো তো, আমরা লাস্ট ক্লাস যেটা করেছিলাম এই চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে কি না, প্রাণীজ যে খাদ্যগুলো এবং সেই প্রাণীর যে চাষের পদ্ধতি সেটা সম্পর্কে আমরা পড়ছিলাম। আমরা মৌমাছি কিভাবে চাষ করি সেটা অলরেডি পড়েছি। তারপরে আমরা শুরু করেছিলাম মাছ এবং মাছ দ্বারা যে খাদ্য এবং সেই মাছের চাষের বিভিন্ন যে পদ্ধতিগুলো আছে সেগুলো পড়ছিলাম কি, তাই তো? আচ্ছা বলো, আমাদের লাস্ট ক্লাসে তোমাদের কোথাও যদি বোঝার অসুবিধা থাকে আমাকে তাড়াতাড়ি বলো, সে- সেটা আমি তোমাদেরকে সমাধান করে আজকে নতুন ক্লাস শুরু করব। আচ্ছা, ভেরি গুড, তাহলে সবাই বুঝতে পেরেছো। আচ্ছা তোমরা লাস্ট ক্লাসটা কি সবাই পড়ে এসেছো? আচ্ছা দেখি তো কে কেমন পড়ে এসেছো, আমি একটু জেনে নিই। আচ্ছা বলো তো, মিশ্র চাষ কাকে বলে? আমরা লাস্ট ক্লাসে এটা পড়েছিলাম। বাহ, ভেরি গুড। তাহলে মিশ্র চাষ কাকে বলে না, একই পুকুরে 3 ধরনের দেশি মাছ চাষের পদ্ধতিকে আমরা মিশ্র চাষ বলছি। আর মিশ্র নিবিড় চাষ কাকে বলছি? হ্যাঁ, মিশ্র নিবিড় চাষ হলো না একই পুকুরে দেশি এবং বিদেশি প্রকারের সমস্ত মাছকে চাষ করার পদ্ধতিকে আমরা মিশ্র নিবিড় চাষ বলছি। চলো ঠিক আছে। আচ্ছা আজকে আমরা তাহলে
নতুন ক্লাস এবং নতুন টপিক দিয়ে শুরু করব। আচ্ছা, তাহলে আমি গত যে লাস্ট ক্লাসটা করেছিলাম সেই ক্লাস সম্বন্ধে জানলাম। আচ্ছা, তোমাদের লাস্ট 11টা ক্লাস সম্বন্ধে কারো কোথাও অসুবিধা যদি থাকে আমাকে খুব তাড়াতাড়ি বলো। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমি সেটা সমাধান করিয়ে দেব। না হলে কিন্তু আজকের ক্লাসটা আমরা এখনই শুরু করব। চলো, ভেরি গুড। তাহলে সবাই আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, আজকের ক্লাসটা তাহলে আমরা এখান দিয়েই শুরু করি। দেখো, আমরা লাস্ট ক্লাসে মাছ এবং সেই মাছ চাষ করার পদ্ধতি সম্বন্ধে জানছিলাম। বিভিন্ন প্রকারের যে মাছ হয়, এবং আমরা জেনেছিলাম না পুকুরের 3টে স্তর থাকে। সবচেয়ে উপরের স্তর, মাঝের স্তর এবং নিচের স্তর। উপরের স্তরে এক ধরনের মাছ বসবাস করে এবং সেই স্তর থেকে খাদ্য সঞ্চয় করে বা সেখান দিয়ে খাদ্য গ্রহণ করে। মাঝের স্তরে এক ধরনের মাছ থাকে, সেগুলো কিনা কার্প জাতীয় মাছ অবশ্যই, এবং সেগুলো কিনা মাঝের স্তর থেকে খাদ্য গ্রহণ করে। এবং যারা একদম নিচের স্তরে থাকে তারা নিচের স্তরে চলাফেরা করে এবং সেখান দিয়ে খাদ্য গ্রহণ করে। এর ফলে কি হয়, পুকুরে ওই ধরনের মাছ চাষের ক্ষেত্রে কোনো রকম বাধা আসে না, কারণ যে যার স্তরে থাকে এবং সেখান দিয়ে খাদ্য গ্রহণ করে। দেখো, আজকে আমরা পড়বো, দেখো, ময়লা জলে মাছ চাষ। দেখবে তোমরা কোথাও রাস্তা চলতে খেয়াল করবে, কিছু ছোট ডোবা থাকে, কিছু মাঠের মধ্যে হাঁটতে হাঁটতে দেখবে একটা জায়গায় ডোবা মতো হয়ে রয়েছে, বা ছোট্ট ডোবাই বলা চলে, বা ডোবা বলতে কি, যে একটা ছোট্ট জায়গা যেখানে জল জমে আছে। আবার একটু ছোট, খুব ছোট না হয়েও তার চেয়ে একটু বড়, সে একটু বড় ডোবা মতো, সেখানে জল জমে আছে কিছুটা, কিন্তু পানি একদমই পরিষ্কার নয়, কারণ সেখানে কেউ যায় না বা স্নান করে না। মাঠের মধ্যে একটা অবাঞ্ছিত জায়গা বলা চলে। তো সেখানে তো আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না। সেখানে যদি কেউ, আমরা মানুষেরা যদি কেউ স্নান করতে যেতাম বা সেইটা যদি মানুষের ব্যবহারযোগ্য হতো, তাহলে সেখানে জলটা পরিষ্কার থাকতো বা ডোবাটা পরিষ্কার থাকতো। কিন্তু একদম মাঠের মধ্যে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি যে ডোবাগুলো, সেগুলো কিন্তু যথেষ্টই অপরিষ্কার, এবং সেখানে দেখবে জলগুলো একদম ময়লা, কর্দমাক্ত, উপর দিয়ে কিছুই দেখা যাচ্ছে না, শ্যাওলা ভর্তি, বিভিন্ন ধরনের জঙ্গল হয়ে রয়েছে। এই ধরনের জলগুলো কিন্তু ময়লা জল হিসেবে আমরা বিবেচনা করি, বা এই ধরনের জলকে আমরা ময়লা জল বলতে পারি। সেই সব জায়গাতেও কিন্তু মাছ চাষ হয়ে থাকে। অটোমেটিক কিন্তু মাছ জন্মায়। তুমি দেখবে আগেকার সময়ে বেশি হতো এটা, মাঠে টাঠে জল টল বাঁধলে সেখানে কিন্তু ছোট কোনো ডোবা বা ছোট কোনো নালা থাকলে সেখানে কিন্তু জাল ফেললে মাছ উঠে আসে। তাহলে সেই সব জায়গায় তো কেউ মাছ চাষ করার জন্য মাছ ফেলেনি। হ্যাঁ, সেটা অটোমেটিক তৈরি হয়েছে বা প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে, কিন্তু সেখানেও অটোমেটিক কিন্তু মাছের উপস্থিতি রয়েছে বা থাকে। তাহলে কিভাবে মাছ আসছে? তাহলে এই এই যে এই টপিকটাই হচ্ছে আজকে আমরা পড়বো, যেটা হলো ময়লা জলে মাছ চাষ। দেখো, আগে জানা দরকার ময়লা জল বলতে কি বোঝানো হচ্ছে। ঘর বাড়ি, পৌরসভা ও কলকারখানার বর্জ্য পদার্থ মেশানো সাধারণত কালো রঙের জল। তাহলে ময়লা জল মানে সাধারণত কি না, কালো রঙের জল। নোংরা হলে যেমন মনে হয়, কালো মতো দেখতে হয়। তাহলে সেগুলো কিসের জন্য কালো হয়? এই ঘর বাড়ি, পৌরসভা ও কলকারখানার যে বিভিন্ন বর্জ্য পদার্থ থাকে, সেই বর্জ্য পদার্থগুলো জলের সঙ্গে ধুয়ে মিশে কিন্তু এই নালা, ড্রেন প্রভৃতি জায়গা দিয়ে বয়ে যায়। তাহলে এই ধরনের জলকে আমরা কি বলছি না, ময়লা জল। এই জলে মলমূত্রও মিশে থাকে, খুবই স্বাভাবিক। রাস্তার পাশে যে তোমরা ড্রেনগুলো দেখবে, সেই ড্রেনগুলো কি থাকে, অত্যন্ত ময়লা জল থাকে না? কারণ সেখানে ঘরবাড়ি এবং বিভিন্ন কলকারখানা রয়েছে, পৌরসভা আছে, সেখানকার যাবতীয় নোংরা জল, তার মধ্যে বর্জ্য পদার্থও মিশ্রিত থাকে। মানুষ এবং বিভিন্ন জন্তু জানোয়ারের মলমূত্রও মিশে থাকে। সেজন্যই তো আমরা সরি
সেজন্যই তো আমরা এই ধরনের জলকে কি বলে থাকি না ময়লা জল। তাহলে এই ধরনের জলে কিন্তু মলমূত্র মিশে থাকে, আর থাকে কঠিন পদার্থ রূপে বিভিন্ন জৈব ও অজৈব পদার্থ। আর কি কি থাকে তাহলে? জৈব এবং অজৈব পদার্থ সেটা কি হিসেবে থাকে না কঠিন পদার্থ রূপে থাকে। ময়লা জলে থাকা বিভিন্ন অজৈব পদার্থ অজৈব সারের মতো কাজ করে। তাহলে ময়লা জলে কি কি থাকছে না কিছু জৈব এবং অজৈব পদার্থ কঠিন পদার্থ রূপে থাকে। এই অজৈব পদার্থ আবার কি হয় না অজৈব সারের মতো কাজ করে। ফলে ওই ধরনের জলে নাইট্রোজেন ও ফসফরাসের পরিমাণ বৃদ্ধি পায়। যেহেতু অজৈব পদার্থ অজৈব সারের মতো কাজ করে, সুতরাং ওই ময়লা জলে কি হয় না নাইট্রোজেন এবং ফসফরাসের পরিমাণ বৃদ্ধি পায়। দেখো মাছের প্রাথমিক খাবার ফাইটোপ্ল্যাঙ্কটন প্রচুর পরিমাণে তৈরি হয়। এই ফাইটোপ্ল্যাঙ্কটন কি জিনিস? প্রথমে জানি প্ল্যাঙ্কটন কি, তারপরে আমরা দেখব ফাইটোপ্ল্যাঙ্কটন আর জুপ্ল্যাঙ্কটন দেখো পরেই আছে। আর এরই ফলে তৈরি হয় জুপ্ল্যাঙ্কটন ও অন্যান্য পোকামাকড়। তাহলে ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটন জানার আগে আমরা জেনে নিই প্ল্যাঙ্কটন কি। প্ল্যাঙ্কটন হলো এক ধরনের জীব, জীব মানে কিন্তু উদ্ভিদ এবং প্রাণী উভয় প্রকারই হয়। তাহলে এক ধরনের জীব যেটা জলের প্রবাহের সঙ্গে বয়ে যায়, বয়ে চলে। তাহলে কি প্ল্যাঙ্কটন কাদেরকে বলছি না জলে প্রবাহিত হয়, আর এরা এক ধরনের কিন্তু জীব। বুঝতে পারলে তাহলে? এই প্ল্যাঙ্কটন আবার কয়েক প্রকারের হয়। এখানে দেখো ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটন দু ধরনের প্ল্যাঙ্কটন নিয়ে কথা হচ্ছে। ফাইটোপ্ল্যাঙ্কটন হচ্ছে উদ্ভিদজাত জীব, হ্যাঁ, যেগুলো হচ্ছে উদ্ভিদজাত। সেই উদ্ভিদজাত ছোট ছোট জীব যেগুলো প্রচুর পরিমাণে তৈরি হয়, এবং এইগুলো কিন্তু আবার মাছের প্রাথমিক খাবার। মাছ কিন্তু দেখবে তুমি ছোট্ট যে কি বলে ওগুলোকে, যে কাঁচের পটের মধ্যে জল রেখে যখন মাছ বাড়িতে রাখা হয়, অ্যাকোয়ারিয়াম, ছোট যে অ্যাকোয়ারিয়াম গুলো থাকে সেখানে দেখবে ছোট ছোট শ্যাওলা জাতীয় গাছ সেই অ্যাকোয়ারিয়ামের মধ্যে রাখা হয়, যার থেকে কি হয় না অক্সিজেনও পাওয়া যায়, এবং সেই ছোট ছোট গাছগুলোকে আবার কিছু মাছ আবার খায়, খাবার হিসেবে খায়। তো সেগুলো কি না ফাইটোপ্ল্যাঙ্কটন। এই ফাইটোপ্ল্যাঙ্কটন হচ্ছে মাছের প্রাথমিক খাবার। মাছ এদের খাবার হিসাবে গ্রহণ করে, এবং এরা প্রচুর পরিমাণে তৈরি হয়। কোথায় না বড় এরিয়ায় যখন জলে প্রবাহিত হয় মানে সমুদ্রে হয়, পুকুরে হয়, বিভিন্ন জায়গায় যেখানে জল আছে এবং এই যে ময়লা জল যেটাকে আমরা বলছি সেখানে কিন্তু প্রচুর পরিমাণে হয়। কারণ ময়লা জলে প্রচুর পরিমাণে এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র ফাইটোপ্ল্যাঙ্কটন দেখা যায়। আর এই ফাইটোপ্ল্যাঙ্কটনই হচ্ছে কি না মাছের প্রাথমিক খাবার। তাহলে ফাইটোপ্ল্যাঙ্কটন কি? উদ্ভিদজাত, হ্যাঁ, উদ্ভিদজাত জীব যেগুলো জলে প্রবাহিত হয় এবং মাছেরা যেগুলো হচ্ছে মাছেদের প্রাথমিক খাবার। দেখো আর এরই ফলে তৈরি হয় জুপ্ল্যাঙ্কটন। দেখো জুপ্ল্যাঙ্কটন মানে হচ্ছে প্রাণী জাতীয় জীব যেগুলো জলে বাহিত হয়। ছোট ছোট প্রাণী জাতীয় জীব থাকে না পুকুরে বা অন্যান্য ছোট ডোবাতে দেখবে পানির উপর দিয়ে কিছু ছোট্ট ছোট্ট পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে, সেগুলোকেও জুপ্ল্যাঙ্কটন বলা হয়। আবার আর কি তৈরি হয় না পোকামাকড়। তাহলে এই ধরনের ময়লা জলে কি থাকে? ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন এবং পোকামাকড়ও। তাহলে ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটন কি বুঝতে পারলে? ফাইটোপ্ল্যাঙ্কটন হলো উদ্ভিদজাত জীব, আর জুপ্ল্যাঙ্কটন হলো প্রাণী জাতীয় জীব যারা জলের মধ্যে প্রবাহিত হয়, এবং এরা হচ্ছে মাছের প্রাথমিক খাবার। তাহলে দেখো এরাও মাছের, এই জুপ্ল্যাঙ্কটন এবং বিভিন্ন ধরনের পোকামাকড়ও কি না মাছের খাবার। তাই বাইরে থেকে কৃত্রিম খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না, যেহেতু ময়লা জলে অত্যাধিক পরিমাণে ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন এবং কিছু পোকামাকড় থাকে, এবং সেই সেই জন্য এই ধরনের জায়গায়
কৃত্রিম খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না। মাছেরা অলরেডি তাদের খাবার পেয়ে যাচ্ছে, যেহেতু এই জিনিসগুলো প্রচুর পরিমাণে তৈরি হয়। তাহলে বুঝতে পেরেছো? দেখো, তবে এক্ষেত্রে একটা কথা মনে রাখা দরকার যে মাছ চাষের পুকুরে সরাসরি অপরিশোধিত ময়লা জল ব্যবহার করলে মাছের ক্ষতি হয়। দেখো, যেহেতু ময়লা জলে তোমার কোনো ধরনের সার প্রয়োগ করতে হচ্ছে না, কোনোভাবে কোনো কিছু যত্ন নিতে হচ্ছে না বা এক্সট্রা সময় দিতে হচ্ছে না, কিন্তু মাছ চাষ হচ্ছে, সেক্ষেত্রে সেক্ষেত্রে আবার মনে রাখতে হবে, তুমি ধরো একটা জায়গায় তুমি মাছ চাষ করছো, একটা পরিষ্কার স্বাদু জলে তুমি মাছ চাষ করছো, কার্প জাতীয় মাছ চাষ করছো। এবার দেখছো ময়লা জলে যেহেতু প্রচুর পরিমাণে ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন ইত্যাদি জিনিস রয়েছে, যেগুলো কি হয় না মাছেদের প্রাথমিক খাবার। তাহলে খুব স্বাভাবিকভাবে এই ধরনের জল তাহলে তুমি যদি কোথাও দাও, তাহলে সেখানে আর সার প্রয়োগের প্রয়োজন হবে না, এটা তুমি মনে করতেই পারো। কিন্তু আদতে সেটা হয় না, সেটা কিন্তু বরং ক্ষতিকারক। কি বলছে না, চাষের পুকুরে সরাসরি অপরিশোধিত ময়লা জল ব্যবহার করলে মাছের ক্ষতি হয়, কারণ সেই অপরিশোধিত জলে ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন এবং সামান্য কিছু পোকামাকড় ছাড়া আরো বিভিন্ন ধরনের পদার্থ থাকে, যেগুলো তুমি স্বাদু জলে যে মাছগুলো চাষ করছো সেই মাছের পক্ষে কি হয় না ক্ষতিকারক হতে পারে, যার ফলে কি হবে না মাছের ক্ষতি হয়। তাই মাছ চাষের পুকুরে সরাসরি ব্যবহারের আগে ময়লা জল পরিশোধন করে নেওয়া জরুরি। তাই কি বলছে, মাছ চাষের পুকুরে এই ধরনের ময়লা জল ব্যবহার করার আগে কি করতে হবে না পরিশোধন করে নেওয়া উচিত। পূর্ব কলকাতার ভেড়িগুলো, ভেড়ি মানে ফিশারি, পূর্ব কলকাতার ভেড়িগুলো এই ময়লা জলে মাছ চাষের অন্যতম কেন্দ্র। তাহলে পূর্ব কলকাতা একটা জায়গা যেখানকার ফিশারিগুলো এই ময়লা জলে মাছ চাষের অন্যতম কেন্দ্র। ওখানে ময়লা জলে মাছ চাষ ভালো হয়, বা ওটা একটা ময়লা জলের মাছ চাষের অন্যতম কেন্দ্র। বিভিন্ন ক্যানাল বা নালার সাহায্যে কলকাতার ময়লা জল নিয়ে ওই অঞ্চলের ভেড়িগুলোতে সরবরাহ করা হয়। যেহেতু অটোমেটিক বা আপনা আপনি মাছগুলো ময়লা জলে বেড়ে উঠছে, সেহেতু সেই সেই চাষের এলাকায় ময়লা জল সরবরাহ করলে কিন্তু সেই মাছের কোনো ক্ষতি হবে না। যখন তুমি ময়লা জল সরাসরি তোমার স্বাদু জলের জমিতে যখন মাছ বাড়ানোর জন্য ব্যবহার করবে, সেক্ষেত্রে কিন্তু সেই স্বাদু জলের মাছগুলোর জন্য কিন্তু সেই ময়লা জল ক্ষতিকারক হবে। কিন্তু তুমি যদি ময়লা জলের জমিতে যদি আবার ময়লা জল প্রয়োগ করো, সেক্ষেত্রে কিন্তু সেই ময়লা জলে যে মাছগুলো রয়েছে তাদের পক্ষে কিন্তু সেই ময়লা জল ক্ষতিকারক হবে না। তাহলে বুঝতে পেরেছো? কি করা হয় না, বিভিন্ন ক্যানাল বা নালার সাহায্যে কলকাতার ময়লা জল নিয়ে ওই অঞ্চলের ভেড়িগুলিতে সরবরাহ করা হয়, তারপর ওই জলে মাছ চাষ করা হয়। তাহলে ময়লা জলের মধ্যে যদি আবার ময়লা জল দেয়, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। সেই জন্যে সেই দক্ষিণ কলকাতার ওই ভেড়িগুলোতে সারা কলকাতার যে ময়লা জল রয়েছে সেগুলো ক্যানাল বা নালার সাহায্যে ওই অঞ্চলের ভেড়িগুলিতে কি হয় সরবরাহ করা হয়, কিসের জন্য না মাছ চাষের জন্য। দেখো, মাছের পুষ্টিগুণ, মাছের মধ্যে কি কি পুষ্টি উপাদান বর্তমান। দেখো, প্রাণীজ প্রোটিন, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড ও ফ্যাটি অ্যাসিড সরবরাহে মাছের এক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাহলে মাছ কি কি আমাদেরকে প্রদান করছে, কি কি পুষ্টি উপাদান না প্রাণীজ প্রোটিন, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড ও ফ্যাটি অ্যাসিড ইত্যাদি কিন্তু সরবরাহে আমাদের মাছের এক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাছাড়াও দেখো, বিভিন্ন খনিজ পদার্থ যেমন ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার ও কিছু ভিটামিন এ, সি, ডি ও বি কমপ্লেক্স থাকে। তাহলে মাছে কি কি থাকছে, প্রাণীজ প্রোটিন থাকছে, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড থাকছে এবং ফ্যাটি অ্যাসিড বর্তমান। এছাড়াও কি থাকে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ, সেগুলো কি কি না ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার
এবং কিছু ভিটামিন, যেগুলো কি এ, সি, ডি এবং ভিটামিন বি কমপ্লেক্স। তাহলে বুঝতে পারলে মাছের মধ্যে কি কি পুষ্টিগুণ বর্তমান। আচ্ছা, আমরা তাহলে মাছের দ্বারা আমরা কি কি খাদ্য পাচ্ছি এবং মাছ কিভাবে আমরা বংশবিস্তার করছি মাছের, এবং মাছ কিভাবে আমরা চাষ করছি, সেগুলো আমরা জানলাম। এবারে আমরা কি দেখবো, দেখো, একটা নতুন প্রাণীজ খাবার, সেটা সেটা হলো কিনা মুরগি বা পোল্ট্রি। এখন পোল্ট্রির চাষ খুবই বেড়ে গেছে আগের তুলনায়। তো এই পোল্ট্রি বা মুরগি চাষ সম্বন্ধে আমরা কিন্তু জানবো। ছবি দেখেই বুঝতে পারছো। দেখো, এই ডান দিকের নিচের ছবিটা দেখো, কিভাবে পোল্ট্রি চাষ হয়। যেখানে পোল্ট্রির চাষ হয় এরকমই দেখতে হয়। দেখো, পোল্ট্রি, হাঁস আর মুরগির মতো পাখিদের পালন করা হয় আর্থিক লাভের জন্য। হ্যাঁ, হাঁস আর মুরগিদের মতো পাখিদের পালন করা হয় কিসের জন্য? না, আর্থিক লাভের জন্য। কারণ এদের ডিম আর মাংসের যথেষ্ট চাহিদা রয়েছে। অর্থনৈতিক গুরুত্ব রয়েছে এমন পাখিরাই হলো পোল্ট্রি পাখি। তাহলে পোল্ট্রি কাদেরকে বলা হচ্ছে? যাদেরকে চাষ করার ফলে আমাদের অর্থনৈতিক একটা লাভ্যাংশ আসছে, বা অর্থনৈতিক গুরুত্ব রয়েছে এমন পাখিরাই হলো পোল্ট্রি পাখি। তাহলে হাঁস আর মুরগি তো এক ধরনের পাখি। তাহলে হাঁস আর মুরগির মতো পাখিদের পালন করা হয় কিসের জন্য? না, আর্থিক লাভের জন্য। তাই এরকম অর্থনৈতিক গুরুত্ব রয়েছে এমন পাখিরাই কি তাহলে? না, পোল্ট্রি। আমরা এখানে কেবল মুরগি পালন সম্বন্ধে জানবো। তাহলে আমরা এখানে কেবল কি সম্বন্ধে জানবো? না, মুরগি পালন সম্বন্ধে জানবো। তাহলে দেখো, অর্থনৈতিক উপযোগিতার ভিত্তিতে মুরগিকে তিনটি ভাগে ভাগ করা যায়। দেখো, অর্থনৈতিক উপযোগিতার ভিত্তিতে মুরগিকে ক ভাগে ভাগ করা যাচ্ছে? না, তিনটি ভাগে ভাগ করা যায়। কি কি? দেখো, প্রথম পয়েন্ট হলো ডিম উৎপাদনকারী জাত। তাহলে যে জাতের মুরগি ভালো ডিম উৎপাদন করে কি করে? না, টাকা যোগান দেয় বা আমাদেরকে অর্থনৈতিকভাবে লাভবান করে, সেই ধরনের জাতকে কি বলছি? না, ডিম উৎপাদনকারী জাত। এক ধরনের মুরগি আছে যারা ভালো ডিম পাড়ে বা বেশি ডিম পাড়ে বা ভালো মানের ডিম পাড়ে। আবার এক ধরনের মুরগি আছে যাদের আবার কি হয় না, দেহে অনেকটা বড় হয়, যার ফলে কি হয়? আমরা বেশি মাংস পাই। তাহলে সেই ধরনের মুরগি থেকে আমরা বেশি মাংস পাওয়ার কারণে কি হয় না, আমরা লাভবান হই। এক এক ধরনের মুরগির কিন্তু এক এক ধরনের গুরুত্ব রয়েছে। তাই এখানে দেখো, অর্থনৈতিক উপযোগিতার ভিত্তিতে মুরগিকে আমরা তিনটি ভাগে ভাগ করছি। আমরা অর্থনৈতিকভাবে কি কি মুরগি পালন করলে কেমন লাভবান হচ্ছি বা কিভাবে লাভবান হচ্ছি সেটা আমরা দেখব। দেখো, এক ধরনের মুরগি কি না, ডিম উৎপাদনকারী জাত। এরা বছরে 150 থেকে 200 বা তারও বেশি ডিম পাড়ে। তাহলে এই ধরনের মুরগিরা কি করছে? না, বছরে 150 থেকে 200 বা তারও বেশি ডিম পাড়ে। তাই ডিমের জন্যই এদের পালন করা হয়। তাহলে এই ধরনের মুরগি কি করছে? প্রচুর পরিমাণে ডিম পাড়ছে, বছরে প্রায় 200 বা তারও বেশি ডিম পাড়ছে। তাহলে সেটা কিন্তু তুলনামূলক অনেকটা বেশি। কারণ সাধারণ মুরগি কোনো জাত এতটা কিন্তু ডিম পাড়ে না বছরে। সুতরাং এরা ব্যতিক্রমী। তাই এদেরকে কি বলা হচ্ছে? না, ডিম উৎপাদনকারী জাত। এই ধরনের মুরগির থেকে আমরা বেশি পরিমাণে ডিম পেয়ে থাকি এবং তার জন্য কিন্তু আমরা লাভবান হই। তাহলে দেখো, এই ধরনের উদ্ভিদের এই ধরনের মুরগিদের উদাহরণ কি? না, লেগহর্ন এবং মিনরকা। তাহলে লেগহর্ন এবং মিনরকা মুরগি থেকে আমরা প্রচুর পরিমাণে ডিম পেয়ে লাভবান হই, বা এরা প্রচুর পরিমাণে ডিম পাড়ে, তার জন্য এদের অর্থনৈতিক গুরুত্ব বেশি ডিম পাড়ার জন্য। তাহলে কি কি মুরগি? না, লেগহর্ন এবং মিনরকা। এরপরে দেখি মাংস উৎপাদনকারী জাত। আমরা প্রথমে দেখলাম কি না, ডিম উৎপাদনকারী জাত। এরপরে দেখো মাংস উৎপাদনকারী জাত। এরা বছরে অধিক পরিমাণে মাংস উৎপন্ন করে, তাই শুধু মাংসের জন্য এদের পালন করা হয়।
উদাহরণ আসিল, চিটাগং, ব্রাহ্মা, কোচিন। তাহলে দেখো আমরা যেমন দেখেছিলাম এক ধরনের মুরগি যারা কি করছে, প্রচুর পরিমাণে ডিম উৎপন্ন করছে, হ্যাঁ, এবং সেই ডিম থেকে আমরা কি করছি না, সেই সব মুরগিদের অর্থনৈতিক গুরুত্ব বেড়েছে কিসের জন্য, তাদের ডিম পাড়ার জন্য। এরপরে দেখো মাংস উৎপাদনকারী জাত, এরা কি করছে, এরা কিন্তু এরা অনেকটা বড় হয় আকারে, এদের দেহ অনেকটা আকারে বড় হয়, যার ফলে এরা অনেকটা ভারী হয় এবং এদের থেকে আমরা অধিক পরিমাণে মাংস পেয়ে থাকি। এবং সেই মাংসের জন্য আমরা কি, এদের দেহ আকারে বড় হওয়াতে কি হই না, এদের জন্য আমরা অর্থনৈতিকভাবে লাভবান হই, তাই এদের অর্থনৈতিক গুরুত্ব বেশি। আর এরা তাহলে কি ধরনের জাত না, মাংস উৎপাদনকারী জাত, কারণ এদের থেকে আমরা প্রচুর পরিমাণে মাংস পাচ্ছি। আর এই ধরনের মুরগির উদাহরণ কি না, আসিল, চিটাগং, ব্রাহ্মা আর কোচিন। ভালো করে নাম মুরগির নামগুলো মনে রাখবে। বিভিন্ন জাতের মুরগি না, মাংস উৎপাদনকারী জাতের মুরগি তাহলে নাম কি না, আসিল, চিটাগং, ব্রাহ্মা আর কোচিন। এবার আমরা দেখব উভগুণ সম্পন্ন জাত। উভগুণ সম্পন্ন মানে এই দুই ধরনের গুণ যাদের মধ্যে আছে, দুই ধরনের গুণ কি কি না, এরা ভালো ডিমও পাড়তে পারে বা বেশি ডিমও পাড়তে পারে, আবার বেশি মাংসও উৎপন্ন করতে পারে। তাহলে আমরা সবসময় চাইবো এরকম উভয় গুণ সম্পন্ন জাত সবচেয়ে ভালো, কারণ আমরা এদের থেকে ডিমও বেশি পাচ্ছি এবং মাংসও বেশি পাওয়া যাচ্ছে একই সময়ে। সুতরাং এটা সবচেয়ে ভালো আমাদের ক্ষেত্রে। দেখো ডিম আর মাংস দুটোই পাওয়ার জন্য এদের পালন করা হয়। এদের উদাহরণ কি না, রোড আইল্যান্ড রেড, প্লাইমাউথ রক আর নিউ হ্যাম্পশায়ার। এই ধরনের জাতের মুরগিদের থেকে আমরা উভয় জিনিস পাই, সেগুলো কি না, ডিম এবং মাংস। তাহলে বুঝতে পারলে অর্থনৈতিক গুরুত্ব অনুযায়ী আমরা মুরগিদের জাতের কয় ভাগে ভাগ করতে পারি না, 3 ভাগে। একটা হলো ডিম উৎপাদনকারী জাত আর মাংস উৎপাদনকারী জাত এবং উভগুণ সম্পন্ন জাত। ডিম উৎপাদনকারী জাতের উদাহরণ কি ছিল, কি কি মুরগি, লেগহর্ন আর মিনরকা। আর মাংস উৎপাদনকারী জাতের উদাহরণ কি, আসিল, চিটাগং, ব্রাহ্মা এবং কোচিন। আর উভগুণ সম্পন্ন জাত যে ধরনের মুরগিদের জাতের মধ্যে কি দেখা যায় না, তারা ডিমও বেশি পাড়ে আবার মাংসও বেশি উৎপন্ন করে। এই ধরনের জাতের মুরগির উদাহরণ কি, রোড আইল্যান্ড রেড, প্লাইমাউথ রক আর নিউ হ্যাম্পশায়ার। এতদূর অবধি আশা করি সবাই বুঝতে পেরেছো। কোথাও যদি কারো বোঝার অসুবিধা হয় অবশ্যই আমাকে বলবে, আমি কিন্তু সেটা ক্লিয়ার করে তবেই আগাবো। চলো, ভেরি গুড। এরপরে দেখো ওজন অনুসারেও মুরগিদের দুটি ভাগে ভাগ করা যায়। আমরা এর আগে দেখলাম অর্থনৈতিক উপযোগিতার অনুসারে মুরগিদেরকে আমরা 3 ভাগে ভাগ করেছিলাম। এবার দেখো ওজন অনুসারেও কিন্তু মুরগিদের দুটি ভাগে ভাগ করা যায়। তাহলে সেগুলো কি কি, একটা হলো হালকা জাত আর একটা ভারী জাত। হালকা জাতটা দেখো, যেহেতু ওজন বলেছে তাহলে স্বাভাবিকভাবেই একটা জাতের ওজন একটু কম হবে আর একটা জাতের ওজন কি হবে না, ভারী হবে। তাহলে হালকা জাত এবং ভারী জাত। হালকা জাত হচ্ছে যেসব মুরগিদের ওজন 2 থেকে 3 কিলোগ্রামের মধ্যে থাকে, তাদেরকে আমরা হালকা জাতের মুরগি বলে থাকি। তাহলে সেই ধরনের মুরগির নাম কি না, লেগহর্ন। লেগহর্ন মুরগির ওজন 2 থেকে 3 কিলোগ্রামের মধ্যে হয়ে থাকে। তাহলে এদেরকে আমরা কিসের মধ্যে রাখি না, হালকা জাতের মধ্যে। আর দেখো ভারী জাত, যেসব মুরগির ওজন 3 কিলোগ্রামের বেশি হয়, 3 কিলোগ্রামের বেশি মানে কিন্তু যথেষ্ট ওজন, তাহলে এরা কিন্তু আকারে কি হয় না, অনেকটা বড় হয়, যার জন্য এদের ওজন অনেকটা ভারী হয়। এই ধরনের মুরগিদের ওজন কিন্তু 3 কিলোগ্রামও ছাড়িয়ে যায়, অর্থাৎ 3 কিলোগ্রামের অনেক বেশিও হয় এদের ওজন। এই ধরনের জাতের উদাহরণ হলো আসিল, ব্রাহ্মা, প্লাইমাউথ রক। এই ধরনের মুরগিদের ওজন 3 কিলোগ্রামের বেশি হয়। তাহলে ওজন অনুসারে মুরগিদের তাহলে কয় ভাগে ভাগ করা হয় না, দুটি ভাগে ভাগ করা হয়। সেগুলো কি কি, একটা হলো হালকা জাত আর একটা হলো কি, ভারী জাত।
হালকা জাতের উদাহরণ হচ্ছে লেগহর্ন, এদের ওজন তাহলে কতটা হয়? গড়ে 2 থেকে 3 কিলোগ্রামের মধ্যে। আর ভারী জাতের মুরগিদের ওজন 3 কিলোগ্রামের কিন্তু উপরে হয় বা বেশি হয়। উদাহরণ কি? আসিল, ব্রাহ্মা আর প্লাইমাউথ রক। দেখো, ডিমে তা দেওয়ার প্রকৃতি অনুযায়ীও মুরগিদের দুটি ভাগে ভাগ করা যায়। আর একটা জিনিস দেখো, ডিমে তা দেওয়ার প্রকৃতি অনুযায়ী, তা দেওয়া মানে কি বলতো? ডিম গরম করে। দেখো, দেখবে যখন একটা মা মুরগি সে নিজে ডিম পেড়ে কিন্তু দেখবে সেই ডিমের উপরে বসে থাকে। এই তা দেয়া মানে সেই ডিমগুলোকে কিন্তু সে কি করে? গরম করে, এবং তার যে সেই মা মুরগির যে শরীরের গরম রয়েছে সেই উষ্ণতা দিয়ে কিন্তু সেই ডিমগুলোকে গরম করায়। সেটা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ উষ্ণতা। তুমি কিন্তু ওই ডিমটা অন্য বাইরে কোথাও রেখে দিলে কিন্তু সেই ডিম ফুটে বাচ্চা হবে না। কারণ ডিম ফুটে বাচ্চা বেরোতে গেলে একটা নির্দিষ্ট পরিমাণ উষ্ণতার প্রয়োজন। সেটা কিন্তু সেই মা মুরগি সেই ডিমগুলোকে দিয়ে থাকে। সেই যে পদ্ধতি, এই মা মুরগি সেই নিজের পাড়া ডিমগুলোর উপরে বসে যে সেই ডিমগুলিকে একটা নির্দিষ্ট টেম্পারেচার বা নির্দিষ্ট তাপমাত্রা প্রদান করে এবং তার থেকে বাচ্চা ফুটিয়ে তোলা, এই পদ্ধতিটাকে কিন্তু ডিমে তা দেওয়া বলা হয়। এটা এখন কৃত্রিমভাবেও আমরা করতে পারি। একটা ছোট কাঁচের জায়গার মধ্যে কিছু ডিম রেখে তাকে নির্দিষ্ট তাপমাত্রা প্রদান করলে কিন্তু সেই ডিম থেকে ডিম ফুটে বাচ্চা বেরিয়ে আসে। কিন্তু প্রাকৃতিকভাবে মুরগি সেই ডিমগুলি নিজেদের শরীরে তাপমাত্রা যোগান দিয়ে কিন্তু ডিম ফুটিয়ে বাচ্চা বার করতে সম্ভব হয়, বাচ্চা ফুটিয়ে তুলতে সম্ভব হয়। এই যে ডিমে তা দিয়ে বা ডিমের উপর বসে থেকে ডিমের তাপমাত্রা প্রদান করার যে পদ্ধতিটা, সেটাকেই কিন্তু ডিমে তা দেওয়া বলা হয়। ডিমে তা দেওয়ার প্রকৃতি অনুযায়ী মুরগিদের তাহলে কয়টি ভাগে ভাগ করা হয়? না, দুটি ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হলো সিটার আর একটা হলো নন সিটার। তাহলে সিটার জাতীয় মুরগি কি করছে? না, যেসব মুরগি ডিমে তা দেয় তাদেরকে সিটার বলা হয়। হ্যাঁ, যেসব মুরগি ডিমে তা দেয় তাদেরকে সিটার বলা হয়। উদাহরণ কি? না, ব্রাহ্মা আর কোচিন, এই ধরনের মুরগিরা কিন্তু ডিমে তা দেয়। ডিমে তা কিভাবে দেয় সেটা আমি বললাম, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর নন সিটার কারা? না, যেসব মুরগি ডিমে তা দেয় না তাদেরকে আমরা নন সিটার বলি। যেমন লেগহর্ন মুরগি কিন্তু ডিমে তা দেয় না, আর সিটার মুরগিগুলো কিন্তু ডিমে তা দেয়। নন সিটার মুরগির উদাহরণ কি? লেগহর্ন। আর সিটার জাতীয় মুরগির উদাহরণ কি? ব্রাহ্মা এবং কোচিন। তাহলে বুঝতে পেরেছো আশা করি এই অবধি। কারোর যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে বলতে পারো যে এই জায়গায় বুঝতে পারিনি, আমি সেখানে কিন্তু বুঝিয়ে দেব। তাহলে ডিমে তা দেওয়া কাকে বলে বা জিনিসটা কি, আশা করি বুঝতে পেরেছো সবাই। চলো, ভেরি গুড। আজকের ক্লাসটা তাহলে তোমাদের এই অবধি থাকলো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো।